গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আমাদের ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেটে। যারা 2025 ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ বিগত বছর যারা ফর্ম ফিল আপ করেছিলে ডাব্লিউবিপির, তাদের যে পরীক্ষাটা হতে চলেছে তাদের জন্য আমরা দ্য গেটওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে আমরা করাচ্ছি পুরো প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট, অর্থাৎ বিগত 10 ইয়ার্সে যতগুলো আমাদের প্রশ্ন রয়েছে ম্যাথ এবং রিজনিংয়ের, প্রত্যেকটা ম্যাথ এবং রিজনিংয়ের প্রশ্ন প্রতিদিন আমরা 10টা করে কোশ্চিনের প্র্যাকটিস সেট করাচ্ছি। তাহলে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আমাদের সঙ্গে। অলরেডি আমাদের একটা প্র্যাকটিস সেট হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারের 5টা রিজনিং এবং 5টা ম্যাথের। আজকে আবার আমরা 5টা রিজনিং এবং 5টা ম্যাথের প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের সামনে। তাহলে প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে শিখবো। যারা একেবারে জিরো রয়েছে তারাও এই ক্লাসে যুক্ত হবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস একেবারে জিরো থেকে বলে দিই। তাহলে চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা রিজনিংয়ের। আগে আমরা রিজনিংয়ের করব, তারপরে গণিতের 5টা। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্যস্থানে উপযুক্ত চিত্রটি বসান। অর্থাৎ এই যে সিকোয়েন্স অনুযায়ী ছকের মধ্যে চিত্রগুলো দেওয়া আছে, তাহলে যে ফাঁকা চিহ্নটা রয়েছে সেখানে আমার কি হবে, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে কি হবে সেটা আমাকে বের করতে বলেছে অপশন থেকে। তাহলে একবার আমি বলে দিই তোমাদেরকে যে ক্লাসে যুক্ত হওয়ার আগে, প্রশ্নে যাওয়ার আগে তোমরা প্রত্যেকে একবার তোমাদের বন্ধু বাকি যারা রয়েছে ডাব্লিউবিপির পরীক্ষা দিবে তাদেরকে তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, যেন তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে দেখো প্রথম লাইনটা দেখো তো, প্রথম লাইনে কি রয়েছে, আমার একটা ঘর রয়েছে, তার মধ্যে আবার একটা ঘর রয়েছে, ঘরে আমার ক্রস চিহ্ন রয়েছে। এবার তারপরে নেক্সট ঘরে কি হয়ে গেছে, এখান থেকে এখানে যেতে এই বাইরের আবরণটা আমার তুলে নিয়েছে, একমাত্র রয়েছে এই আবরণটা দেখো। তারপরে আবার যখন এখান থেকে 3 নম্বর ঘরে গিয়েছে তখন কি হয়েছে, আবার এই বাইরের লেয়ারটা উঠে গেছে। এই যে আমার বাইরের লেয়ারটা আছে সেটা উঠে গেছে, শুধু থেকেছে এইটা। তার মানে একটা করে রিমুভ হতে থাকে। তার মানে দেখো দ্বিতীয়টাতেও একটা করে রিমুভ হয়েছে, তার মানে তৃতীয়টাতে হবে একটা করে রিমুভ। তার মানে তৃতীয়টাতে আমার কি রয়েছে, ত্রিভুজ রয়েছে, যার মধ্যে আর একটা ছোট ত্রিভুজ রয়েছে, আর ছোট ত্রিভুজের মধ্যে আবার কি রয়েছে, একটা গোলাকার বস্তু রয়েছে, গোল বৃত্ত রয়েছে। তার মানে এই আবরণটা দ্বিতীয়তে উঠে গেছে, দেখো শুধু রয়েছে একমাত্র একটা ত্রিভুজ আর যার মধ্যে রয়েছে একটা গোল। তার মানে তারপরেরটাতে কি হবে, বাকিগুলোর মধ্যে আবার ত্রিভুজটা উঠে যাবে, থাকবে কি শুধু গোল। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে, গোল শুধু বৃত্ত কোথায় রয়েছে, 4 দাগে। তার মানে আমাদের ডি এরটা, আচ্ছা 4 দাগেরটা হয়ে যাবে আনসার। তাহলে 4 দাগের কোথায় রয়েছে, বি দাগের অপশনে। চলো নেক্সট প্রশ্ন। বলছে নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে। অর্থাৎ এই যে তুমি ক্রমটা দেখতে পাচ্ছ, এই ক্রমের পরের অঙ্কটা কি হবে সেটা আমাকে বলতে বলেছে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে আমার 1, তার মানে 1কে যদি আমি বলি যে 1 কার স্কোয়ার, 1-এর স্কোয়ার করি তাহলে কত পাবো 1। তারপরেটা কত রয়েছে আমার 4 রয়েছে, তার মানে 4 কতর স্কোয়ার স্যার, 2-এর স্কোয়ার যদি আমি করি তাহলে 4 পাবো। তারপরটা কি রয়েছে 9, তার মানে 9 কতর স্কোয়ার করলে 9 পাবো, 3-এর স্কোয়ার করলে 9 পাবো। তারপরেটা কত রয়েছে আমার 16, তার মানে 16 কার স্কোয়ার করলে পাবো আমি, 4-এর স্কোয়ার করলে আমরা 16 পাবো। তবে যদি 5-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, 5-এর স্কোয়ার যদি করি তাহলে 25 পাবো। তারপরে যদি আমি 6-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, 36 পাবো। তারপরে যদি আমি 7-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, 49 পাবো। তারপর যদি 8-এর স্কোয়ার করি তাহলে কত পাবো, 64। তার মানে দেখো প্রত্যেকটাতে আমার এক ঘর করে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার। তার মানে তারপরেটা কত হবে 8-এর স্কোয়ার, আর 8-এর স্কোয়ার কত জানি আমরা 64। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে স্যার 64। কত দাগের অ্যান্সার, সি দাগের অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো কি বলছে, নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্যে কোনটি সঠিক পর্যায় পূরণ করো। অর্থাৎ এখানে একটা ক্রম দেখতে পাচ্ছ, এখানকার মধ্যে তারপরে নেক্সট ক্রমটা কি হবে আমাকে খুঁজে বার করতে বলেছে। তার মানে দেখো প্রথমে কি রয়েছে d/5, ডি কত নম্বরে আমরা জানি, ডি আমার রয়েছে 4 নম্বরে। তার মানে ডি এর জায়গাতে লিখবো 4, আর নিচে কত রয়েছে আমার 5, তার মানে 5 লিখো। তারপরে কত রয়েছে আমার g/9, জি কত নম্বরে, জি 7, তার মানে জি কত নম্বরে 7 নম্বরে। তার মানে জি এর জায়গাতে লিখবো 7, নিচে আছে 9 লিখলাম। তারপরে কত জে রয়েছে, তার মানে জে কত নম্বরে, ইজোটি অনুযায়ী জে কত নম্বরে আমার 10 নম্বরে। তাহলে জের জায়গাতে লিখবো 10, আর নিচে কত রয়েছে আমার 14 লিখলাম। তারপরে কি রয়েছে এম কত নম্বরে, এম হচ্ছে 13।
13 নম্বরে, নিচে কত রয়েছে আমার 20। তার মানে আমাকে বলেছে যে নেক্সটটা কি হবে, আমার এখানে নেক্সটটা কিভাবে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে ছিল 4, 4 থেকে উপরে কত 7 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে 3, 4 3 7, 7 থেকে আবার 10 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে +3 করে বৃদ্ধি পেয়েছে। আবার 10 থেকে 13 হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে +3। তার মানে উপরের ক্রমটা কত করে যাচ্ছে আমার +3 করে। তার মানে নেক্সটটাও কত হয়ে যাবে আমার +3। তার মানে উপরে কত হয়ে যাবে +3। তার মানে 13 সঙ্গে যদি 3 যোগ করি তাহলে কত হয়ে যাবে 16। তার মানে উপরে কত হবে নেক্সট 16। এবার নিচেটা দেখো 5 থেকে যাচ্ছে 9, তার মানে কত যোগ হচ্ছে 4। 9 থেকে 14 কত হচ্ছে 5। 14 থেকে 20 কত হচ্ছে 6। তার মানে দেখো নিচে 4 যোগ হলো, তারপরে 5, তারপরে 6। তার মানে 1 করে বৃদ্ধি হচ্ছে ক্রম। 4 প্রথমে যোগ হচ্ছে, তারপর 5, তারপর 6। তার মানে এবার কত যোগ হবে 7। তার মানে 20 আর 7 কত হয়ে যাবে 20 আর 7 হয়ে যাবে আমার 27। 20 যোগ 7 তার মানে কত হয়ে যাবে আমার 27, নিচে বসবে 27। তার মানে কি রয়েছে অপশানে প্রত্যেকটাতে উপরে আমার অ্যালফাবেট রয়েছে। তার মানে 16 কত নম্বর পজিশনে আমার 16র জায়গাতে কি বসবে, 16র জায়গাতে কি রয়েছে আমার 16 কার পজিশনে রয়েছে ইজোটি অনুযায়ী ই জে ও পি। তার মানে কি পি রয়েছে আমার 16 নম্বরে। তার মানে 16 মানে কি পি, পি এর মান হচ্ছে আমার 16। মানে 16 জায়গায় বসলাম পি, নিচে ছিল 27। তার মানে পি বাই 27 হয়ে গেল স্যার আমার অ্যান্সার। কোথায় রয়েছে পি বাই 27? পি বাই 27 রয়েছে আমার একমাত্র ডি দাগের অ্যান্সারে। 16 দাগে কে বসবে ইজোটি অনুযায়ী ই জে ও। তার মানে ও হচ্ছে 15 নম্বরে, তার মানে 16 নম্বরে কত হয়ে যাবে পি হয়ে যাবে। চলো নেক্সট দেখবে কি বলছে কোনটি বেমানান। এবার বেমানান বলেছে নিচের মধ্যে কোনটি বেমানান। এবার মাসের নাম দেওয়া আছে, তাহলে দেখো তো মাসের নাম দিয়ে জিজ্ঞাসা করছে বেমানান। এখান থেকে তো আমরা বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটাই মাসের নাম। তাহলে তো একই টাইপের জিনিস আছে, কিন্তু আমাকে বের করে দেখতে হবে যে কোনটা মাস কত তারিখের। তাহলে দেখো তো জুলাই অনুযায়ী, জুলাই কত মাসের আমরা জানি জুলাই হচ্ছে 31 মাস। তারপরে সেপ্টেম্বর কত তারিখের মাস হয়, সেপ্টেম্বরও 31। এপ্রিল কত, এপ্রিল হয় 30-এর মাস। আর আমার নভেম্বর, নভেম্বরও কিন্তু 31। তাহলে আমার কি হয়ে গেল একমাত্র এপ্রিল হচ্ছে 30 তারিখের মাস, বাকি হচ্ছে আমার 31 দিনের মাস। তার মানে এখানে বেমানান কোনটি হয়ে গেল আমার এপ্রিলটা হয়ে গেল বেমানান। তাহলে যারা জানো না যে কোনটা মাস কী তারিখের হয়, তাহলে তোমরা এইভাবে এই যে আঙ্গুলটা মুঠো বাঁধবে, দেখবে জানুয়ারি থেকে শুরু করবে। এটা যদি জানুয়ারি হয় উপরে জানুয়ারি, এটা প্রথমে যদি উপরটা যদি জানুয়ারি হয় তার মানে উপরে যখনই পড়বে এটা 31। তারপর দেখো মাঝখানে কী রয়েছে একটা গর্তের মতো জায়গা রয়েছে, গর্তে যখনই পড়বে তখন কী হবে 30। তার মানে এটা যদি 31 হয় তারপরে 30। কিন্তু ফেব্রুয়ারি মাস কত দিনের হয় 28 মাসের। তাহলে ফেব্রুয়ারিটা সবসময় মনে রাখবে 28 হবে। লিপ ইয়ারটা শুধুমাত্র কত দিনের হয় 29। তার মানে তারপরে আবার উপরে পড়ছে মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ আসে উপরে, মার্চ কত হয়ে যাবে 31। তারপরে আবার গর্তে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পড়বে গর্তে, তার মানে এপ্রিল কত হয়ে যাবে 30। গর্তে মানে 30 আর উপরে মানে 31। আর শুধুমাত্র ফেব্রুয়ারিটা মনে রাখবে যে 28 তারিখের মাস হয়, শুধু লিপ ইয়ারটা হয়ে যাবে ফেব্রুয়ারি 29 তারিখের মাস। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে, এখান থেকে তোমরা বের করতে পারবে। চলো কি বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি একটি বিশেষ নিয়মে সাজানো রয়েছে, শূন্যস্থানে সঠিক সংখ্যাটি কী হবে। তার কী রয়েছে 18 রয়েছে, 15 রয়েছে। এখানে 18 আর এখানে 15 রয়েছে, দিয়ে আমাকে কত দিয়েছে 549। তার মানে দেখো তো 18 স্কোয়ার কত জানি আমরা 324। 18 স্কোয়ার কত 324 প্লাস 15 স্কোয়ার 225। তার মানে 18 স্কোয়ার আর 15 স্কোয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাব কত 549। একই রকমভাবে কত রয়েছে 17 আর 19। তার মানে 17 রয়েছে আর 19 রয়েছে, যার দুটো কম্বাইন দিয়ে দিয়েছে 650। তার মানে 17 স্কোয়ার আর 19 স্কোয়ারের যোগফলটা কত হয়ে যাবে স্যার 17 আর 19 স্কোয়ারের যোগফলটা হয়ে যাবে 650। একই রকমভাবে আমরা যদি 15 আর 14 স্কোয়ার বার করি তাহলে 15 স্কোয়ার কত হয়ে যাবে 15 আর 14 বলেছে তো, তাহলে দেখো 15 স্কোয়ার হয়ে যাবে আমরা জানি 225 প্লাস 14 স্কোয়ার কত হয়ে যাবে স্যার 14 স্কোয়ার হয়ে যাবে 196। তাহলে কত হয়ে যাবে যোগ করলে 6 আর 5 11 1, তাহলে 1 9 10 11 12, তার মানে 421। তার মানে কত হয়ে গেল 421। তাহলে 421 কত দাগে রয়েছে এ দাগের অ্যান্সার। তাহলে প্রত্যেকটার স্কোয়ার করবো, স্কোয়ার করে যোগ করে দিব, সেটাই হবে আমার নিচে। তার মানে 15 স্কোয়ার আর 14 স্কোয়ার যোগ করে দাও 421 পাবো আমাদের। তাহলে এখানে কত হয়ে যাবে 421। চলো নেক্সট কোশ্চেন দেখবে।
চলো এখান থেকে আমাদের 5টা রিজনিং কমপ্লিট। এবার আমরা দেখব গণিতের অঙ্ক। গণিতের 5টি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের। ডাব্লিউবিপি ক্র্যাক করার জন্য 2 মাস একেবারে যথেষ্ট, ম্যাথ এবং রিজনিংয়ের জন্য 2 মাস অনেক। বাকি সাবজেক্টটা তোমরা যেখান থেকে পড়ছো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, কারণ জিকে জিএস এর পোর্শনটা একটু ভালো ইম্পর্টেন্ট, কারণ সেখানে যদি ভালো করে না পড়ো অনেক বেশি প্রশ্ন তোমার করা লাগবে, এবং থিওরি প্রত্যেকটা ক্লাসের থিওরি তোমার জানা লাগবে। থিওরি যদি কমপ্লিট না থাকে তুমি কিন্তু জিকে জিএস প্রশ্ন করে এমসিকিউ করে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না, কারণ হাজার হাজার এমসিকিউ আছে। সেজন্য প্রত্যেকটা জিকে দিয়েছে থিওরি আগে তোমরা কমপ্লিট করবে। চলো গণিতের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে, 2.04 টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিগ্রা গ্রাম মিশ্রিত গমের দাম 2.52 হবে। একেবারে জলের মতো সহজ কোশ্চিন, তোমার মিশ্রণ থেকে রয়েছে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে হার্ড, কিন্তু এর চাইতে সহজ কোশ্চিন নেই। এটা আমরা করব এলিগেশন মেথডে। তাহলে এলিগেশন মেথডটা কি স্যার? তাহলে দেখো কার সঙ্গে কত টাকা দামের জিনিস মেশাচ্ছে আগে লিখো। 2.04 টাকা দামের জিনিসের সঙ্গে কাকে মেশাচ্ছে আমার? কত টাকা দামের জিনিস? 2.88 টাকা দামের জিনিস মেশাচ্ছে। তাহলে বলছে যে কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম প্রতি কেজি কত টাকা করে হবে? 2.52 টাকা করে হবে। 2.52 টাকা করে হবে। তাহলে এভাবে আমরা লিখলাম। তার মানে 2.04 টাকা কেজি দামের বস্তুর সঙ্গে 2.88 টাকা দামের বস্তুর বলছে যে কি অনুপাতে মেশালে আমার মিশ্রণের দাম প্রতি কেজি 2.52 টাকা হবে। তার মানে দেখো তো এখানে দেখো বাম দিক থেকে কটা সংখ্যার আগে দশমিক আছে? 2টা, এখানেও 2টা, এখানে 2টা। তার মানে এখানে প্রত্যেকটা দশমিককে তুমি বাদ দিয়ে দাও। মানে 204 থাকলো, 288 আর 252। তাহলে আমরা কি করব? এটা থেকে এটা বাদ দিব, এখান থেকে বড় থেকে ছোটটা বাদ দিয়ে এখানে বসবে, কোনাকুনি বসাবো, আর এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এখানে বসাবো। তাহলে দেখো 252 থেকে 204 যদি বাদ দিই তাহলে কত হবে স্যার? 48। কত হবে? 48 অনুপাত। এবার 288 থেকে যদি 252 বাদ দিই তাহলে কত পেয়ে যাব আমরা? 36। কত পেয়ে যাব? 36 পেয়ে যাব। তাহলে আমরা অনুপাতটা কত পেলাম? 36 অনুপাত 48 অনুপাতে মেশাতে হবে। 36 অনুপাত 48 অনুপাতে আমাদেরকে কি করতে হবে? মেশাতে হবে। তার মানে আমরা জানি যে অনুপাত মানে কি? সর্বনিম্ন আকারে প্রকাশ করা। তার মানে এটাকে কাটাকাটি করো 2 দ্বারা 8, আচ্ছা 6 দ্বারা করো, 6 6 36, 6 8 48, 2 দ্বারা 3, 2 দ্বারা 4। তার মানে কত অনুপাতে মেশাতে হবে? 3:4 অনুপাতে আমার যদি মেশাই তাহলে নতুন মিশ্রণের দাম প্রতি কেজি কত টাকা করে হয়ে যাবে? 2.52 টাকা। এই টাইপের স্যার অঙ্ক যখনই দেখতে পাবে তখন যে টাকা বস্তুর সঙ্গে আমার মেশাতে বলবে সেটাকে উপরে দুটোকে লিখব। এবার যদি বলে যে নতুন মিশ্রণের দাম এত টাকা করে কেজি হবে তাহলে সেটাকে মিডিলে লিখব, লিখে কোনাকুনি বিয়োগ করে কোনাকুনিভাবে বসাবো। এটা থেকে এটা বিয়োগ করে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করে কোনাতে বসাবো, আর এখান থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে কোনাতে বসাবো। এর যেটা অনুপাত হবে সেই অনুপাতে আমাদেরকে মেশাতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখবে। চলো নেক্সট প্রশ্ন একবার খুব সুন্দর প্রশ্ন রয়েছে আমার। তোমরা এই প্রশ্নটা আমি করার আগে তোমরা করে দেখাবে। দেখি তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, কে কে করতে পারছো আমি দেখতে চাই। তোমরা প্রত্যেকে করে দেখাবে যে তোমাদের প্রিপারেশন কতটা রয়েছে আমি দেখব। কে কে করতে পেরেছো প্রত্যেকে অ্যান্সার করবে, যারা করতে পারোনি আমার সঙ্গে দেখে নেবে, আর যাদের হয়েছে তোমরা প্রত্যেকে আমার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নেবে। তাহলে কি বলছে? এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। তার মানে কি? এ আর বি দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি দুজন ব্যক্তি রয়েছে যারা ব্যবসা একটা শুরু করেছে। শুরু করার সময় টাকা কত অনুপাতে দিয়েছে? 3:2 অনুপাতে, অর্থাৎ এ দিয়েছে 3 ইউনিট, বি দিয়েছে 2 ইউনিট। এবার আমাকে কি বলছে? যে মোট লাভের 5% দান করে। তারা মোট লাভের কত পার্সেন্ট দান করে দিয়েছে? 5%। তার মানে যদি 100% আমার কি হয়? লাভ হয়। লাভটাকে যদি আমি 100% ধরি তার মানে 5% আমার তারা দান করে দিয়েছে। তার মানে তাদের কাছে থাকছে কত আমার? 95%, যেহেতু 100%-এর মধ্যে 5% দান করে দিয়েছে। তার মানে লাভটাকে আমরা ধরলাম 100%, তার মধ্যে 5% দান করে দিয়েছে, তার মানে তাদের কাছে থাকবে আমার 95%। তাহলে কি বলছে? দান করে এবং এ এর মূলধনের পরিমাণ হচ্ছে 4,275 টাকা। এর মূলধনের পরিমাণটা কত? 4,275 টাকা।
তাহলে বলছে যে মোট লাভের পরিমাণ কত। তাহলে দেখো এখানে কিন্তু কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা বলছে না। তাহলে এই ক্ষেত্রে তোমার সবসময় মনে রাখবে যে বিনিয়োগের যেটা অনুপাত হবে সেটাই হবে আমার লাভের অনুপাত। বিনিয়োগের অনুপাতটাই হবে আমার কিসের অনুপাত স্যার? লাভের অনুপাত। তার মানে দেখো বিনিয়োগ করছে কত অনুপাতে? A:2 অনুপাতে, 3:2 অনুপাতে। তার মানে দেখো এবার যদি ৩ টাকা বিনিয়োগ করে অর্থাৎ ব্যবসাতে দেয়, তার মানে বি দিবে কত টাকা? ২ টাকা। তার মানে কিন্তু এখানে বলছে দিয়েছে ৪৭৫ টাকা। তাহলে দেখো তো দিচ্ছে ৩ টাকা, বি দিচ্ছে ২ টাকা আমি ধরে নিলাম। তার মানে টোটাল কত দিয়েছে তারা? ৩ আর ২ এ ৫। তার মানে তারা দুজন মিলিয়ে দিয়েছে কত টাকা আমার? ৫ টাকা। কিন্তু আমাকে বলেছে যে একাই দিয়েছে ৪,২৭৫। কিন্তু এখানে কত আমরা দেখতে পাচ্ছি? দিয়েছে ৩, কিন্তু এখানে আমাকে প্রশ্নে বলছে ৪,২৭৫। তার মানে ৩ এর মানটা কার সমান হয়ে যাবে? ৪,২৭৫ এর। ৩ এর মান যদি ৪,২৭৫ হয় স্যার, তাহলে তাদের মোট বিনিয়োগ টাকাটা কত? ৫, যেহেতু ৩ ২ এ ৫, তার মানে এখান থেকে আমরা ৫ এর মানটা বের করব। ৩ এর মান যদি এত হয়, ১ এর মান হয়ে যাবে ৪,২৭৫/৩। তাহলে ৫ এর মানটা কত হয়ে যাবে? ৪,২৭৫/৩ ইন্টু হয়ে যাবে ৫। তাহলে কত হয়ে যাবে? ৩ একে ৩, ৩ ৪ ১২, ৩ ২ ৯ ৬, ৩ ৫ এ ১৫। তাহলে গুণ করে দাও। ৫ ৫ এ ২৫ এর ৫ হাতে হলো ২, ৫ ২ ৯ ১০, ২ ১২, ২ হাতে হলো ১, ৫ ৫ ২০ আর ১ ২১, ৫ একে ৫ আর ২ এ ৭। তার মানে ৭,১২৫ টাকা হচ্ছে তারা দুজন মিলে ৫ ইউনিট দিয়েছে, বিনিয়োগ করেছে ব্যবসা শুরুর সময়। তার মানে ৫ এর মানটা কত পেলাম? ৪,৭২৫ টাকা। ৭,১২৫ টাকা। তার মানে ৭,১২৫ টাকা তারা দুজন মিলে দিয়েছে। তার মানে একটু আগে আমি কি বললাম? যে তাদের বিনিয়োগের অনুপাতটাই হয়ে যাবে তাদের লাভের পরিমাণ। তার মানে এটা কি করছে আমার? এটা তাদের লাভ হয়েছে। লাভের মধ্যে ৫% দিয়ে দিয়েছে আমার কি? দান করে দিয়েছে। তার মানে ৯৫% তাদের কাছে আছে। তাহলে এই ৯৫% এর মানটাই হয়ে যাবে আমার এইটা, যেটা আমরা পেলাম লাভটা। তার মানে ৭,১২৫ টাই হয়ে যাবে এই ৯৫% এর সমান। তার মানে একটা জিনিস দেখো এখানে এবার তোমরা, এই জিনিসটা আমি মুছে দিই এখান থেকে। এই জিনিসটা দেখে নিয়েছো? এখানে দেখো এবার। তার মানে ৯৫% এর মানটাই কত পেলাম আমরা? ৭,১২৫। তার মানে ৯৫% এর মানটা যদি আমার ৭,১২৫ টাকা হয়, তাহলে ১% এর মান কত হয়ে যাবে? ৭,১২৫/৯৫%। ৯৫। তার মানে ১০০% এর মানটা কত হয়ে যাবে? ১০০% এর মানটা হয়ে যাবে আমার, আচ্ছা এটুকু তো তোমরা বুঝে নিয়েছো কিভাবে হলো? তাহলে দেখো, এটা মুছে দিলাম আমি একটু। তাহলে দেখো কত হয়ে যাবে ১০০% মান? ৭,১২৫/৯৫ ইন্টু ১০০। তাহলে কাটাকাটি করো। ৫ একে ৫, ৫ ৯ ৪৫, ১৯। তাহলে ৫ দ্বারা যদি করি, ৫ একে ৫, ২ ৭, ৪ ৫ এ ২০, ৫ ২ এ ১০, ৫ ৫ এ ২৫। তার মানে থাকলো কত? আচ্ছা ১৯ দ্বারা যদি করি এটাকে গুণ, তাহলে ৫ ৯ আচ্ছা ১৪ ২ ৫ ইন্টু ১০০/১৯। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। অ্যান্সার কত আসবে তোমরা প্রত্যেকে কিন্তু করে আমাকে দেখাবে। তাহলে ১৯কে কত দ্বারা করব আমরা? যদি ৭ দ্বারা করি, ৭ ৯ ৬৩ হয়ে যাচ্ছে, ৫ আসছে না। ৫ দ্বারা যদি কাটাকাটি করি, ৫ ৯ ৪৫, ৫ দ্বারা হবে না। ১০ দ্বারা, আচ্ছা ১০ দ্বারা তো হবে না। ২৫ দ্বারা যদি করি, আচ্ছা ২৫ দ্বারা নয়, ১৯কে যদি কত দ্বারা? ৭৫ দ্বারা। ১৯কে যদি ৭৫ দ্বারা গুণ করি, তাহলে ৫ ৯ ৪৫ এ ৫, তাহলে ৪, ৫ এ ৫ ৪ ৯, ৭ ৯ ৬৩, ৩ হাতে থাকলো ৬, ৭ একে ৭ ৬ ১৩। তারপর কত হয়ে যাবে? ৫ ৯ আর ৩ এ ১১, ৪ ১, ১৪১৫ হয়ে যাচ্ছে। আচ্ছা ১৪০৯, আচ্ছা এটা ১৪২৫। তার মানে কত? ১৯কে যদি আমরা ৭৫ দ্বারা কাটি তাহলে কত হয়ে যাবে আমার? ১৯কে ৭৫, এটাকে যদি ১৯ দ্বারা কাটি তাহলে কত হয়ে যাবে? ৭৫। আমরা ৭৫কে যদি ১০০ দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? ৭৫ মানে ৭৫,০০০। ৭৫,০০০ কোথায় রয়েছে? সি দাগের অ্যান্সার রয়েছে আমাদের ৭৫,০০০। তাহলে কীভাবে করলাম দেখে নিলে যে ৯৫% এর মানটা আমরা কত পেলাম এখান থেকে? ৭,১২৫। তার মানে ১ এর মানটা কত? ৭,১২৫/৯৫, তাহলে ১০০%। যেহেতু আমার লাভটা কত? ১০০%। তাহলে ১০০% এর মানটা কত হয়ে যাবে? এটা ইন্টু এটা বা এটা ইন্টু ১০০। এখান থেকে কাটাকাটি করব, ৭,৫০০ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন।
ক্যালকুলেশন একটু বড় ছিল কিন্তু মেথডটা একেবারে সহজ। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ ঘন্টা করে কাজ করে 18 জন লোক সপ্তাহে রোজগার করবে কত টাকা, আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো 16 ঘন্টা করে কাজ করছে কতজন লোক, 16 ঘন্টা করে কাজ করছে আমার 16 ঘন্টা করে কাজ করছে 12 জন লোক। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাব, 16 ইন্টু 12 বাই কত টাকা পাচ্ছে আমার 33,600 টাকা। এটা আমার কাজ 600 টাকা। এটা কার সমান হয়ে যাবে আমার, 12 ঘন্টা করে কাজ করছে কতজন লোক, 18 জন লোক। তাহলে 12 ইন্টু 18 বাই কত টাকা পাবে জানি না, আমি ধরলাম এক্স টাকা পাবে মজুর। তাহলে দুটোকে আমরা করে দিলাম সমান। এখান থেকে আমরা কাটাকাটি করব, দেখো 16 দ্বারা, 16 দুইয়ে 32, 16 একে 16, 0 16। তাহলে এখানে 2100 আসলো। এই 12 গেল। তাহলে এখানে আর কিছু নেই, মানে কি 1 রয়েছে, এক্সকে 1 দ্বারা গুণ করো, এক্স সমান কত হয়ে যাবে 2100 ইন্টু 18, 2100 ইন্টু এখানে রয়েছে 18, 18 দ্বারা গুণ করে তাহলে এক্সের মানটা কত হয়ে যাবে, 18 কে 18 8, তাহলে 1, 18 34 থাকে 37, 0 0, তাহলে 37,800 হয়ে যাবে আমার কি এক্সের মান। তার মানে তারা কত পাবে, 1 সপ্তাহ রোজগার 18 জন লোক সপ্তাহে রোজগার করবে কত টাকা, সপ্তাহে রোজগার করবে 37,800 টাকা। এই টাইপের যখনই দেখতে পাবে যে এত ঘন্টা করে কাজ করছে এতজন লোক এত টাকা ইনকাম করছে, তাহলে ঘন্টাকে লোকের সঙ্গে গুণ করে যেটা আমার টাকা পাচ্ছে সেটা নিচে করে সমান করে দিব কত, যেটা কাজ করবে যতজন লোক কত টাকা পাবে সেটা নিচে বসিয়ে আমরা সমান করে দিলে এক্সের ভ্যালুটা যেটা পাবো সেটাই হবে তাদের রোজগার। অর্থাৎ 12 জন লোক 18 ঘন্টা করে যদি কাজ করে তাহলে সপ্তাহে কত টাকা পাবে আমরা গুণ করে দেব। যেহেতু দেখো এখানে কতজন লোক কাজ করছে, আমার 12 জন লোক কাজ করছে, এখানে 12 জন লোক 16 ঘন্টা করে করছে, কিন্তু এখানে তাহলে এত টাকা পাচ্ছে। এখানেও আমার কতজন লোক করছে, 12 জন লোক কাজ করছে, কত ঘন্টা করে করছে 18 ঘন্টা করে, তাহলে আমরা কত টাকা পাবে জানি না, ধরে নিলাম এক্স টাকা। তাহলে এটা সমান করে দেবো, এখান থেকে এক্সের ভ্যালুটা বার করে নেব, একেবারে সহজ মেথড। চলো তাহলে একটা শর্ত যে লোক সংখ্যাটা সমান থাকবে। দেখো আচ্ছা 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক আর এখানে 18 জন লোক, আচ্ছা লোক সংখ্যা না সমান থাকলে হবে, এখানে 12 জন লোক আর 18 জন লোক আছে। চলো কি বলছে, এক্স এর 8%, ওয়াই এর 4%-এর সমান হলে এক্স এর 20% হবে, ওয়াই এর কত পার্সেন্টের সমান, নিচে আমার অপশন দেওয়া আছে। তার মানে দেখো এক্স এর 8%, তার মানে কি এক্স এর কথার অর্থ কি আমরা জানি, এক্স কথার অর্থ হচ্ছে এর, তাহলে এক্স এর 8%, 8% মানে কি 8/100 কার সমান হবে, ওয়াই এর কত পার্সেন্টের সমান, 4%-এর সমান, মানে 4/100, মানে নিচে 100 100 কাটলো, 4 2 8। তার মানে এক্স আর এই ওয়াইটাকে আমি, আচ্ছা এখানে থাকলো কত 2, তার মানে 2x সমান কত, এখানে কিছু নেই মানে ওয়াই রয়েছে, তাহলে ওয়াই 2x সমান ওয়াই পেলাম। তার মানে এই ওয়াইটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এক্স বাই ওয়াইটা নিচে চলে আসলো, ওয়াই হলো। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, এই দুইটাকে ওপারে নিয়ে যাব, তাহলে নিচে বসে যাবে 2। তার মানে এক্স অনুপাত ওয়াইয়ের মানটা কত পেয়ে গেলাম 1:2, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত হয়ে গেল 1:2। তার মানে এক্স এর যদি 1 হয় তাহলে ওয়াইয়ের মানটা হবে 2। তার মানে আমাকে কি বলেছে যে এক্স এর 20% ওয়াই এর কত পার্সেন্টের সমান হবে। তার মানে এক্স এর মানটা কত আছে 1, তার মানে এক্স এর কত পার্সেন্ট বলেছে 20%, তার মানে 1, যেহেতু এক্স এর মানটা আমার কত 1, তার মানে 1 এর 20% মানে কি 20/100 সমান ওয়াই এর কত পার্সেন্টের সমান হবে, তার মানে ওয়াই কত রয়েছে 2, তার মানে 2 এর কত পার্সেন্টের সমান হবে জানি না, তার মানে ধরে নিলাম যে 2 এর ওয়াই পার্সেন্টের সমান হবে। ওয়াই পার্সেন্ট মানে কি ওয়াই/100, মানে এই 100 কাটলো 2 2 10 হলো, আমরা ওয়াই ইকুয়াল টু কত পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু 10% পেয়ে গেলাম। তার মানে এক্স এর 20%টা ওয়াই এর কত পার্সেন্টের সমান হবে, আমার ওয়াই এর 10%-এর সমান হবে। কি পেলাম এখান থেকে দেখে নাও একবার, যে বলেছে আমাকে এক্স এর 8% ওয়াই এর 4%-এর সমান হবে। তার মানে আমরা সমান করে দিলাম এক্স এর 8% সমান ওয়াই এর 4%। পার্সেন্ট কথার অর্থ কি 4% মানে কি 4/100, 100টা নিচে সমান করে দিলাম। এখান থেকে কাটাকাটি করে পেলাম 2 × x, মানে 2x সমান এখানে শুধু ওয়াই রয়েছে, মানে ওয়াই পেলাম। তাহলে এই ওয়াইটাকে এপারে নিয়ে আসলাম, তার মানে ওয়াইটা এপারে এসে নিচে বসবে, তার মানে x/y,
এই দুইটা উপরে গিয়ে কী বসবে, নিচে বসবে। এখানে কিছু নেই মানে 1 রয়েছে, 1/2। তার মানে x অনুপাত y সমান কত পেয়ে গেলাম, 1:2, 1:2। অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে y এর মান 2 হবে। এবার বলছে x এর 20%, x এর কী রয়েছে 1, তার মানে 1 এর 20% মানে কি 20/100। বলছে y এর কত পার্সেন্টের সমান হবে, y মানে কত পেয়েছি 2, তার মানে 2 এর কত পার্সেন্টের সমান হবে, 2 ইন্টু আমরা ধরলাম যে জানি না কত পার্সেন্টের সমান হবে, তার মানে ধরে নিলাম y%, তাহলে y/100 এর সমান হবে। তাহলে দুটো সমান হবে, এখান থেকে কাটাকাটি করব। তো এখানে পড়ে থাকলো y, তার মানে y সমান কত হয়ে যাবে, এখানে আছে শুধু 10, তার মানে y সমান কত পেলাম 10%। তার মানে x এর 20% হয়ে যাবে y এর 10% এর সমান। চলো নেক্সট কোশ্চেন দেখবে। একেবারে সহজ ছিল। একদিক থেকে প্রশ্ন পড়বো আমরা আর একদিক থেকে করব, তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমরা একবারে ঠিকঠাকভাবে সলভ করতে পারবো। কী বলছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় 60 কিমি যায়। অর্থাৎ স্রোতের অনুকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোতের অনুকূল মানে কি, যেদিক থেকে স্রোত যদি আমার এদিক থেকে এদিকে যায়, তার মানে নৌকাটাও আমার যাবে কোন দিক থেকে কোন দিকে, এই দিক থেকে এই দিকে। এটাই হচ্ছে আমার স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোতের দিকে যাচ্ছে 2.5 ঘন্টাতে। কত ঘন্টাতে, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে কি জানি আমরা, 2 দুনা 4, 4 একে 5, 15 যদি ভাঙি তাহলে 5/2, তাহলে 5/2 ঘন্টাতে যাচ্ছে কত কিমি, 60 কিমি যাচ্ছে। ডিস্টেন্সটা কত কভার করছে আমার, 60 কিমি। তার মানে আমরা ফর্মুলা কি জানি স্যার, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে যখনই নৌকাটা স্রোতের অনুকূলে যাবে, তখন এক্ষেত্রে আমরা কি জানি, স্রোতের অনুকূলে মানে কি, নৌকার গতিবেগ, এন ফর নৌকা দিলাম, প্লাস স্রোতের গতিবেগ হয়ে যাবে। স্পিডটা কত হয়ে যাবে, স্রোতের গতিবেগ। যেহেতু দেখো নৌকার তো একটা নির্দিষ্ট গতিবেগ আছে, প্লাস স্রোতেরও গতিবেগ আছে, তার মানে স্রোতটা তো নৌকাকে নিয়ে যাচ্ছে, প্লাস নৌকা নিজের গতিতে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে স্রোতের একটা জিনিস এক কথায় মনে রাখবে, যে যখনই স্রোতের অনুকূলে বলবে তখন স্পিডটা হয়ে যাবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তার মানে অনুকূলে যাচ্ছে মানে কি, নৌকার গতিবেগ প্লাস আমি স্রোতের গতিবেগটা কত হয়ে যাবে, এন ফর নৌকা ধরলাম, এস ফর স্রোত, তাহলে নৌকা প্লাস স্রোতের গতিবেগটাই হয়ে যাবে আমার। তাহলে ডিস্টেন্সটা কত বলেছে, 60 কিমি যাবে। আর টাইমটা কত লাগছে আমার যেতে, টাইমটা লাগছে 5/2, 5/2। তাহলে এই দুইটা কোথায় চলে যাবে, উপরে, তাহলে উপরে পাঠিয়ে দিলাম। তাহলে কত হলো, 5×12 = 60। তার মানে নৌকা প্লাস স্রোতের গতিবেগটা কত গেলাম, 12 দুনা 24, 24 কিমি পার ঘন্টা। এবার আমাকে কি বলছে, ফেরার সময় ওই একই দূরত্ব, অর্থাৎ 60 কিমি গেল, এখানে এটুকু ধরো 60 কিমি গিয়ে এবার নৌকাটা আমার ফিরছে। এবার স্রোত যেহেতু এদিক থেকে এদিকে বইছিল, তার মানে এবার নৌকাটা এদিকে আসছে মানে কি, স্রোতের প্রতিকূলে আসছে, মানে স্রোতের বিপরীতে আসছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, আবার আমরা জানি যে স্পিড ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তার মানে এবার দেখো নৌকাটা এবার কিন্তু স্রোতের প্রতিকূলে আসছে, তার মানে কি আমার প্রতিকূল যখনই বলবে আমার, তখন কি হয়ে যাবে, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে দেখো অনুকূলে যখনই বলবে তখন স্পিডটা কি হয়ে যাবে, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। কিন্তু যখন আমার প্রতিকূলে বলবে, অর্থাৎ বিপরীতে, স্রোতের বিপরীতে বলবে, তখন নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে, সেটাই হবে আমার স্পিড। তারপরে ডিস্টেন্স কত ছিল, একই দূরত্ব মানে কি, 60 কিমি যাচ্ছিল, 60 কিমি ফিরে আসছে, ডিস্টেন্স হয়ে যাবে 60। সময়টা কত হয়ে যাবে আমার, বলেছে 3.5 ঘন্টা, 3×3 = 4 ঘন্টা। তার মানে আসতে কত সময় লাগে, 3×3 = 4 ঘন্টা, মানে কত, 3×4 = 12 আর 3 × 15/4 ঘন্টা। তার মানে টাইমের জায়গাতে আমরা কি বসাবো, 15 নিচে 4, তার মানে 4টা কোথায় চলে যাবে, উপরে। তার মানে দেখো 4×15 = 60, তার মানে 4×4 = 16। তার মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগটা কত পেলাম, 16 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ পেয়েছি 24 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ, আচ্ছা 4×4 = 16, তাহলে নৌকার গতিবেগ আর মাইনাস স্রোতের গতিবেগটা কত পেলাম, 16 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা বসিয়ে দেব নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ সমান 16 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে দুটো সমীকরণকে আমরা কি করব, যোগ করব। দেখো প্লাস এস মাইনাস এস দুটো কাটলো, তাহলে এন আর এন যোগ করলে কত হয়ে যাবে, 2n। আর এখান থেকে 24 আর 16 যোগ করলে কত হয়ে যাবে আমার, 40। তাহলে এন সমান কত হয়ে যাবে, এই 2 20 হবে কাটাকাটি করলে। তাহলে হয়ে গেল এন এর মানটা কত, 20। আর আমাকে প্রশ্নে কি বলেছে, নৌকার গতিবেগ কত। আর এনটা কি ছিল আমার, নৌকার গতিবেগ, এসটা ছিল স্রোতের গতিবেগ, এনটা ছিল নৌকার গতিবেগ। তাহলে এখান থেকে নৌকার গতিবেগ কত পেয়ে গেলাম আমরা, 20 কিমি পার ঘন্টা। তাহলে সবসময় মনে রাখবে, আমি এত কিছু বুঝিয়ে বললাম, তোমাদেরকে এত কিছু
বোঝার কোনো দরকারই নেই, এখানে ডিরেক্টলি দেখবে নৌকার গতিবেগটা কী হয়ে যাবে আমাদের, নৌকার গতিবেগ যখনই স্রোতের অনুকূলে যাবে তখন স্পিডটা যেটা হবে, গতিটা হবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ যখন অনুকূলে যাচ্ছে এখান থেকে আমরা বসিয়ে দিব। আর যখন ফিরছে মানে কি প্রতিকূলে আসছে, তাহলে প্রতিকূলে কী হবে, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে এই দুটো যাদের জানো আগে থেকে তারা কিন্তু অ্যান্সারটা করতে পেরেছো। সবসময় মনে রাখবে অনুকূল মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আর প্রতিকূল মানে কি নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। বাকি এখানে ক্যালকুলেশন করে দুটো পেয়ে গেলাম ফর্মুলা। তাহলে n+s1 পেয়েছি এত, n-s1 পেয়েছি এত। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণকে যোগ করে নিব, যোগ করলে s কেটে গেল, তাহলে 2n সমান এত, তাহলে n সমান 20 কিমি পার ঘন্টা। তাহলে এখান থেকে n অর্থাৎ নৌকার গতিবেগ পেয়ে গেলাম 20 কিমি পার ঘন্টা। আমাকে প্রশ্নে নৌকার গতিবেগই জিজ্ঞাসা করেছে, যদি আমাকে বলল স্রোতের গতিবেগ কত, তাহলে এখান থেকে n এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতাম, বসে আমি স্রোতের গতিবেগটা পেয়ে যেতাম। তাহলে এখান থেকে ছিল আমাদের ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্নের প্র্যাকটিস সেটের 2 নম্বর প্র্যাকটিস সেটের 10টি কোশ্চিন, যেখানে 5টা রিজনিং এবং 5টা গণিতের প্রশ্ন আবার আমরা কমপ্লিট করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং ক্লাসটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে ক্লাসটা বেশি বেশি করে। ধন্যবাদ।